স্বাগত নিউজ 24 দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। বিয়ের প্রলোভন দেখিয়ে 2 বছর ধরে শারীরিক সম্পর্ক করার অভিযোগে হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেছেন তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় নিজে হাজির হয়ে তিনি মামলাটি দায়ের করেন। পরে ভিক্টোরিয়া হাসপাতালে তার শারীরিক পরীক্ষা করানো হয়। নারায়ণগঞ্জ থানার অতিরিক্ত এসপি আমির খসরু জানান, এজাহারটি আমলে নিয়েছেন তারা। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত প্রতিবেদনে। চলতি মাসের 3 তারিখে সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে ঝর্ণা নামের এক নারী সহ স্থানীয়দের হাতে ধরা পড়েন হেফাজতে ইসলামের তৎকালীন কমিটির যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হক। এ সময় তিনি ঝর্ণাকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন। এর প্রায় 1 মাস পর শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামুনুলের বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে মামলা করেছেন তার কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। মামলার এজাহারে ঝর্ণা উল্লেখ করেছেন, বিয়ের প্রলোভন ও অসহায়ত্বের সুযোগ নিয়ে মামুনুল হক তার সঙ্গে সম্পর্ক করেছেন, কিন্তু বিয়ের কথা বললে মামুনুল নানা অজুহাতে করব বলে সময়ক্ষেপণ করতেন। ঘোরাঘুরির কথা বলে মামুনুল বিভিন্ন হোটেল রিসোর্টে তাকে নিয়ে যান বলেও অভিযোগ করেন ঝর্ণা। আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে অন্যায় করেছে, প্রতারণা করেছে। আমি এটা রাষ্ট্রের কাছে বিচার চাই। পরে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে শারীরিক পরীক্ষা করেন চিকিৎসকেরা। নারায়ণগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানান, অভিযোগ আমলে নিয়ে তারা মামলা দায়ের করেছেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেই মহিলা আজকে সোনারগাঁও থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-1 ধারায় মামলা তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তার মেডিকেল পরীক্ষা করার জন্য এখানে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনায় বিপর্যস্ত হতদরিদ্র প্রান্তিক মানুষকে আবারও নগদ সহায়তা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল পদ্ধতিতে 36.5 লাখ মানুষের মোবাইলে পৌঁছে যাবে 2,500 টাকা। রবিবার এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। শাহ আলী জয়ের রিপোর্ট। প্রথম দফার করোনায় বিপর্যস্ত জনজীবন আর অর্থনীতির ঘুরে দাঁড়ানোর চেষ্টার মধ্যেই শুরু হয় এর দ্বিতীয় ঢেউ। বাড়তে থাকে সংক্রমণ, বাড়তে থাকে মৃত্যুর মিছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লকডাউনের মতো কঠোর সিদ্ধান্ত নিতে হয় সরকারকে, আর এর ফলে সবচেয়ে বিপাকে পড়েন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আপনাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সরকার সব সময় আপনাদের পাশে রয়েছে। অসহায় মানুষের এই দুঃসময়ে ভরসার জায়গাতে আবারও তাদের পাশে এসে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজ হারানো প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘশ্বাস দূর করতে অন্তত 125 ক্যাটাগরিতে 36,50,000 মানুষকে আর্থিক সহায়তা করছেন তিনি। 2রা মে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে দরিদ্র এবং অসহায় ছিন্নমূল মানুষকে অর্থ প্রদান কার্যক্রম সেটিও শুরু হতে যাচ্ছে, এবং সেক্ষেত্রেও প্রায় 912 কোটি 50 লক্ষ টাকা মাননীয় প্রধানমন্ত্রী স্যাংশন করেছেন। সেফটি নেট কার্যক্রম যেগুলো আছে নিয়মিত, সেগুলোও কিন্তু একই সাথে চলমান আছে এবং বরং অনেক ক্ষেত্রে সেগুলোর গতি বৃদ্ধি পেয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা কার্যক্রম এটি চলতে থাকবে। সরকার প্রধানের এই অর্থ সহায়তা যেন সঠিক মানুষের হাতে পৌঁছায়, কঠোরভাবে তা নিশ্চিত করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই কর্মকর্তা। যখনই স্থানীয় প্রশাসন তারা যাচাই বাছাই করে আমাদেরকে যখন তাদের ফোন নাম্বার এবং এনআইডি সহ এসেছে, তখন আমরা ইলেকশন কমিশনের ডেটাবেজে এটা পরীক্ষা করেছি। তো তারপরে আমরা এটি বাংলাদেশ ব্যাংকের যে সিস্টেম আছে সেখান থেকে আমরা আবার ভেরিফাই করেছি। করোনার আগ্রাসন ঠেকাতে সবকিছু বন্ধ থাকলেও সার্বক্ষণিক খোলা থাকা কার্যালয়ের মাধ্যমে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সবকিছুই দেখভাল করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীর জন্য সময় মতো টিকা আমদানি, কৃষকদের ধান কাটায় সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের মাঠে নামানো, অথবা করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্ত বন্ধের মতো সিদ্ধান্তগুলো নিচ্ছেন একের পর এক। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে হাওর এলাকায় খুব দ্রুততার সাথে এই হারভেস্টিংটা শুরু হয়েছে। ধান কাটা শুরুর সাথে সাথেই তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশের বিভিন্ন জনপদ থেকে ট্র্যাডিশনালি যে সকল শ্রমিকরা এই সব এলাকায় এসে ধান কাটে
তাদেরকে নিয়ে আসা। ইতিমধ্যে ৮০% বেশি ধান হাওর এলাকায় কাটা হয়েছে, যেটা আমাদের জন্য একটা বড় স্বস্তির বিষয়। গত বছরও করোনা শুরুর পর রিকশা চালক, ভ্যান চালক, দিনমজুর, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক সহ বিভিন্ন ক্ষুদ্র পেশায় কাজ হারানো মানুষদের নগদ আর্থিক সহায়তা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সরকার করোনার মধ্যে জনগণের পাশে দাঁড়ানো বাদ দিয়ে ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। দুর্নীতি করার জন্য তারা একটা গ্রুপকে রাখছেন। এখন কি দেখা যাচ্ছে, আমরা এই কথাগুলো কিন্তু আপনার আগেই বলেছি, 1.5 বছর আগে আমরা বলেছি যে একটা সোর্স থেকে যেন ভ্যাকসিন না নেওয়া হয়, কিন্তু তারা একটা সোর্স থেকে ভ্যাকসিন নিয়েছে তাদের নিজেদের স্বার্থে, যার ফলে কিন্তু এখন ভ্যাকসিন নাই, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। চীনের সঙ্গে আমরা বলেছিলাম যে চীন, রাশিয়া বিকল্প উৎসগুলো দেখা হোক, তারা সেটা করে না। করোনা প্রকোপ কিছুটা কমে এলেও ঈদ যাত্রা নিয়ে নতুন শঙ্কা দেখা দিয়েছে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, ঈদের ছুটিতে গণপরিবহন চলাচল করলে আবারও করোনা প্রকোপ বাড়তে পারে, ছড়াতে পারে ভারতীয় ভ্যারিয়েন্টও। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার তৃতীয় ঢেউ শুরু হলে মোকাবেলা করা কঠিন হবে। আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। সরকারি প্রজ্ঞাপনে দেশের সর্বাত্মক বিধিনিষেধ কার্যকর থাকলেও সড়ক কিংবা শপিং মলের চিত্র পুরোপুরি ভিন্ন। নামমাত্র লকডাউনে গণপরিবহন ছাড়া সবে চলছে স্বাভাবিক প্রক্রিয়ায়। তারপরও করোনা আক্রান্তের হার অনেকাংশ কমেছে, কিন্তু সামনের ঈদ যাত্রায় গণপরিবহন চলাচলের আশঙ্কায় নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। কারণ বরাবরই ঈদ যাত্রায় গাদাগাদি করে সাধারণ মানুষকে বাড়ি ফিরতে হয়, যেখানে উপেক্ষিত থাকে শারীরিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদের আশঙ্কা, বরাবর ঈদ যাত্রার চিত্র এবারও অব্যাহত থাকলে কমে যাওয়া করোনা প্রকোপ আবারও বাড়বে। লকডাউনে আমাদের অন্যান্য ক্ষেত্রে শৈথিল্য থাকলেও আন্তজেলা গণপরিবহনটা সেই 5 তারিখ থেকে একটানা বন্ধ। এতে যে সুবিধাটা হয়েছে যে এক জেলা থেকে আরেক জেলায় যে সংক্রমণটা যাওয়া, সেইটা যেতে পারেনি, এবং এটা বিরাট ব্যাপার বাংলাদেশে। লকডাউনটাকে বিশেষ করে আন্তজেলা পরিবহন এটাকে ঈদ পর্যন্ত ধরে রাখা, কিন্তু ঈদে যদি যাতায়াতটা হয় তাহলে যেটা দাঁড়াবে, এই 1 লাখ লোক সারা বাংলাদেশে বিভিন্নখানে সংক্রমণের ঝুঁকিটা নিয়ে যাবে। তখন দেখা যাবে ঈদের পরে আবার একটা সংক্রমণ বাড়ার আমরা একটা প্রবণতা দেখব, এবং এর মধ্যে ভারতের ভেরিয়েন্ট গুলো ঢুকবেই, কোনো সন্দেহ নেই। আর স্বাস্থ্য বিশেষজ্ঞ এবিএম আব্দুল্লাহ বলেন, জীবিকার তাগিদে লকডাউন শিথিল হলেও মানতে হবে স্বাস্থ্যবিধি। ঈদের ছুটিতে বাড়িমুখী মানুষের ঢল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ঈদের আগে তো বাজার করার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে আর কি। এটি কিন্তু অনেকটা আশঙ্কাজনক পর্যায়ে যাচ্ছে। এই ব্যাপারে আমাদের কিন্তু সতর্ক হতেই হবে আর কি। যদি আমরা একটু নিজেরা সতর্ক হই, স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে আমরা মনে করি যে করোনার সংক্রমণ যেটা কমছে, এই কমার পর্যায়ে যেন থাকে, এইভাবে আমরা রাখতে পারবো। কোনো ক্রমে যেটা বাড়তে দেওয়া যাবে না, কারণ দেশে তো চলছে দ্বিতীয় ঢেউ। এখন যদি কমে আবার বাড়া শুরু করে, আবার যদি তৃতীয় ঢেউ আসে, সেটা কিন্তু সিরিয়াস পর্যায়ে চলে যেতে পারে। যে যেখানে আছেন, অন্য যে শহরে থাকবেন আপনারা ওখানেই থাকবেন। এই কষ্ট করে এই ট্রেন, লঞ্চ, বাস এরকম ভিড় ঠেলে আমরা যেন গ্রামে গঞ্জে না যাই। কারণটা হলো, আমি তো জানি না আমার মধ্যে ভাইরাস আছে কিনা। আমি যদি গ্রামে যাই তো প্রথমেই তো আমি যাবো ঘরে, নিজের ঘরে, পরিবার পরিজন, বাপ মা, বুড়া বাপ মা হয়তো রয়ে গেছে, তাদের মধ্যে ভাইরাস ছড়াতে পারে। এছাড়া ঈদের ছুটিতে মানুষের সমাগম স্থল তথা রেস্টুরেন্ট, সামাজিক অনুষ্ঠান ও বিনোদন কেন্দ্রগুলো পুরোপুরি বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন তারা। মসজিদের ভিতরে তো গাদাগাদি করে থাকে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। দেশে 86 লাখের বেশি টিকা দেয়া শেষ। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা আছে আর মাত্র 16 লাখ। এমন সংকটে দ্বিতীয় ডোজ হিসেবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাকেই সবচেয়ে উপযোগী বলছেন বিশেষজ্ঞরা। না পাওয়া গেলে কোনো টিকা উপযোগী সে বিষয়ে গবেষণার ফলাফলের জন্য অপেক্ষা করতে পরামর্শ তাদের। পাশাপাশি দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার সময়সীমা বাড়ানোর বিষয়েও সরকারকে ভাবার তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। সব মিলিয়ে ভারতের উপহার এবং সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 1.2 লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ, যার মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত 86 লাখ ডোজ টিকা দেয়া শেষ। দেশে অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ নিয়েছেন 58,19,616 জন। এদের দ্বিতীয় ডোজ পেয়েছেন 28,05,694 জন। প্রথম ডোজ নেয়া আরও 30 লাখ মানুষের জন্য দেশে টিকা আছে 16 লাখ। তাই অনিশ্চয়তায় পড়েছে
14 লাখ মানুষের দ্বিতীয় ডোজ। সেরাম ইনস্টিটিউট থেকে কবে অক্সফোর্ডের টিকা আসবে তার কোনো নিশ্চয়তা নেই। এজন্য রাশিয়া ও চীনের টিকা দেশে ব্যবহারের জরুরি অনুমোদন দিয়েছে সরকার। কিন্তু প্রথম ডোজ অক্সফোর্ডের টিকা নেয়া বাকি মানুষের দ্বিতীয় ডোজের সমাধান কি? দ্বিতীয় ডোজ সাইনোফার্ম বা স্পুটনিক থেকে দেওয়া যায় কিনা এটা আমাদের বিশেষজ্ঞরা খুব তাড়াতাড়ি একটা রিপোর্ট দেবে, তবে হয়তো দেওয়া যাবে। বিশেষজ্ঞদের মতে 2 ডোজ টিকা একই কোম্পানির হলে সবচেয়ে ভালো, তবে বিকল্প হিসেবে দ্বিতীয় ডোজ কোন টিকা উপযোগী সে বিষয়ে গবেষণা চলছে। ফলাফল আসার পর সিদ্ধান্ত নেয়ার পরামর্শ তাদের। যদি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পাওয়া যায় সবচেয়ে ভালো। কিছু এক্সপেরিয়েন্স চলছে, আমি জানি ব্রিটেনে, যে অল্টারনেট কোনো ভ্যাকসিন দিয়ে সেটাকে কাভার আপ করা যায় না, সেটার কোনো রেজাল্ট কোনো বের হয়নি। তবে যেটা বাংলাদেশে বলা হচ্ছে 20 লক্ষ ডোজ ভ্যাকসিন, আমার মনে হয় সেটা কালেকশন করার কোনো সমস্যা হবে না। ইতোমধ্যে চলমান 2খানা বড় গবেষণা আছে যেগুলো নাকি ভ্যাকসিন বদলানোর ক্ষেত্রে আমাদেরকে দিক নির্দেশনা দিবে। তো সেই গবেষণার ফলগুলো ইতোমধ্যে প্রকাশিত হয়ে গেলে সেই ফলাফলের উপর ভিত্তি করে ভ্যাকসিন নির্বাচন করা যাবে। গেল 7 ফেব্রুয়ারি একযোগে দেশে শুরু হয় করোনার গণটিকাদান। প্রথম ডোজের 8 সপ্তাহ পর টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয় 8 এপ্রিল থেকে। বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় ডোজের ক্ষেত্রে সময় বাড়ানোর সুযোগ কাজে লাগাতে পারে সরকার। পৃথিবীতে উদ্বৃত্ত অ্যাস্ট্রাজেনেকা আছে, আশা করি বাংলাদেশ সরকার উদ্বৃত্ত অ্যাস্ট্রাজেনেকা সংগ্রহ করে যারা প্রথম ডোজ নিয়েছে তাদের দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করতে পারবেন। 8 সপ্তাহ যদি না হয় আরো 8 সপ্তাহ অপেক্ষা করা যেতে পারে। তার মধ্যে না হলে তখন উনারা বললেন যে গবেষণা রিপোর্টটা বেরিয়ে আসবে ব্রিটেন থেকে, তখন অল্টারনেট ভ্যাকসিনের একটা ব্যবস্থা করা যাবে। তবে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। পৃথিবীব্যাপী বলা হচ্ছে যে সাপ্লাই ইন্টারাপ্টেড হলে যে কোনো ভ্যাকসিন না দেওয়ার চাইতে ভালো। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে 6 মাসে 3 কোটি ডোজ অক্সফোর্ডের টিকা পাওয়ার চুক্তি করে বাংলাদেশ, কিন্তু ফেব্রুয়ারির পর আর টিকা আসেনি। সংকটে এজন্য 25 এপ্রিল থেকে বন্ধ প্রথম ডোজ টিকাদান। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এবারে সার্ভাস সৌজন্যে ঈদ বাজারের খবর। ঈদবাজারের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। সরকারি ছুটির দিনে ঈদের বেচাকেনা কেমন দেখছেন? মানুষের উপস্থিতি কেমন শপিং সেন্টারগুলোতে? সজল, আমি রয়েছি মিরপুর 2 মিরপুর শপিং সেন্টারে রয়েছি, এবং যেটি বলছিলেন যে আসলে এই ঈদকে কেন্দ্র করে যে শুক্রবার, আজকে এই শুক্রবার দিন কিন্তু ক্রেতাদের উপস্থিতি কিন্তু একটু বেড়েছে। আজকে আমরা রাজধানীর যে বিভিন্ন শপিং মলগুলো রয়েছে সেই শপিং মলগুলোতে যেই ক্রেতাদের উপস্থিতি কিন্তু একটু বেশি দেখছি, এবং ভিড়টা একটু বেশি। এবং এখানে কিন্তু যে ঈদের যে শপিং বলতে আসলে যে বিভিন্ন রকমের কাপড় চোপড়ের সাথে যে কসমেটিক্সের যে বিষয়গুলো থাকে সেখানেও কিন্তু আসলে ক্রেতাদের একটি ছোটখাটো উপস্থিতি রয়েছে। এবং বিশেষ করে আসলে যে মিরপুর এলাকার যেই মার্কেটগুলো রয়েছে, মিরপুর 1 থেকে শুরু করে মিরপুর 10 নম্বর পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে কিন্তু দেখছি যে আসলে যে সরকার ঘোষিত যে স্বাস্থ্যবিধি মেনে যে কেনাকাটার যে একটি নির্দেশনা, সেই নির্দেশনা মেনে সবাইকে যেই বলা হচ্ছে, সেই একই সাথে আসলে যে ক্রেতাদেরকে কিন্তু সেই বিষয়ে বলা হচ্ছে। তো এখানে কিন্তু ঈদের কেনাকাটার এই বিষয়টি কিন্তু চলছে, এবং আপনি দেখছেন এই কেনাকাটা কিন্তু সার্বিক অবস্থা আপনি দেখছেন যে এখানে মোটামুটি যারা আসছে এখানে সবাই কিন্তু এই ঈদকে কেন্দ্র করে কিন্তু বেশিরভাগ কিন্তু তারা কিন্তু একটু যাচ্ছে। আসলে আমি একজন বিক্রেতার সাথে কথা বলতে চাচ্ছি, ক্রেতা বেড়েছে কিনা? সামনে তো যেহেতু ঈদের বেশি সময় নেই, ক্রেতা বেড়েছে কিনা? যত সামান্য বেড়েছে, তাতে এই বিরূপ পরিস্থিতিতে না বাড়লেও আমাদের তো কিছু করার নাই। আগে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে হবে, জীবনকে সেভ করতে হবে, সেইটাই হোক আমাদের সমস্ত ক্রেতা বিক্রেতার লক্ষ্য। আগে বাঁচি আমরা, তারপর আমাদের ব্যবসা বাণিজ্য এবং জীবিকা। ধন্যবাদ। আসলে এখানে যে যারা বিক্রেতা রয়েছে তাদের মধ্যেও কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মেনে যে তাদের যে ব্যবসা বাণিজ্য করার যে উদ্দেশ্য সেটি কিন্তু তারা নিশ্চিত করতে চাচ্ছে। একই সাথে আসলে যারা এখানে ক্রেতা আসছে তাদের মধ্যেও কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মানার কিন্তু একটি উদ্যোগও কিন্তু আমরা দেখছি। এবং আসলে সবকিছু মিলিয়ে এই রাজধানীর যেই শপিং মলগুলো রয়েছে সেই শপিং মলগুলোতে যে ক্রেতার সমাগম ঈদকে কেন্দ্র করে সেটি কিন্তু মোটামুটি বাড়তে শুরু করেছে বলা যেতে পারে। তো এই ছিল আমার কাছ থেকে সব শেষ।
বিপ্লব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী তালুকদার বিপ্লব ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, ফিরছে আরও খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। গণপরিবহন চালুর দাবিতে রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন শ্রমিকরা। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখেই গণপরিবহন চালানোর অনুমতি চান তারা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি দেওয়া হয়। সারা দেশে বিক্ষোভ মিছিল 4 মে মঙ্গলবার সারা বাংলাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। দিনের বেলা পথচারীর বেশে রাস্তায় ঘুরে সুবিধাজনক ভবনে টার্গেট ফিক্সড করা, পরে সুযোগ বুঝে গ্রিল কেটে ভেতরে ঢুকে টাকা পয়সা সহ মূল্যবান জিনিসপত্র চুরি। দীর্ঘদিন ধরে এমন অভিনব কায়দায় চুরি করে আসা একটি চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া মোবাইল, ল্যাপটপ ও ভুয়া সিম কার্ড। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। গেল বুধবার ভোর 4:30 শুনশান নীরবতা। উত্তরা 1 নম্বর সেক্টরের প্রপার্টি কানেক্টর অফিসে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোর চক্রের সদস্য নজরুল। নিচে পিকআপ নিয়ে অপেক্ষায় রিপন, আর বাইরে পাহারার দায়িত্বে দলনেতা গাফফার ও মাসুদ। ওই দিন প্রপার্টি কানেক্টর অফিস থেকে তারা আইপ্যাড, মোবাইল, ল্যাপটপ সহ আনুমানিক 2 লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। প্রতিটা আলমারি, ক্যাবিনেট সব ভাঙা এবং জিনিসপত্র তছনছ হয়ে আছে। মুহূর্তের মধ্যে আমরা আপনি এয়ারপোর্ট পুলিশ স্টেশনকে ইনফর্ম করি, ওনারা আসেন। আসার পর ওনারা ইনভেস্টিগেশন করে যে জিনিসগুলি খাওয়া যায় আমরা সেগুলিকে নোট করি এবং আমরা একটা সাধারণ ডায়েরি করি। এই ঘটনায় বিমানবন্দর থানায় করা একটি চুরির মামলার তদন্তে নেমে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে চক্রের মূল হোতা সহ 5 জনকে গ্রেফতার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধীরা জানান, শুধু এই অফিসই নয়, ছোটবেলা থেকেই তারা চুরিকে পেশা হিসেবে নিয়েছেন। চুরি করা মালামাল নিজস্ব পিকআপ যোগে বাসায় নিয়ে ভাগাভাগি করত তারা। তবে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া সিম কার্ড দিয়ে নিবন্ধন করে এসব চুরি করা মালামাল বিক্রি করত। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, পুরান ঢাকার তাঁতিবাজার সহ বেশ কয়েকটি দোকানেও তাদের চুরির মালামাল বিক্রি হতো। চুরির আইটেমগুলি পেত, এগুলি নিয়ে তারা গাফফারের বাসায় গিয়ে হাজির হতো এবং গাফফার সেগুলি ভাগাভাগি করত। আর মাসুদ যে ছিল, সে বিক্রয়.com-এ সে মূলত অ্যাডগুলি দিত মোবাইল এবং ল্যাপটপ বিক্রির জন্য। তো এরা এক একজন এক এক ভূমিকা পালন করতো। আবার গাফফার মাঝে মাঝে আপনার এই চোরাই মালামাল আনা নেওয়ার জন্য যে পিকআপ ব্যবহৃত হতো সেটা চালকও ছিল। সারা রাত জেগে থেকে নির্ভয়ে চুরি করার জন্য চক্রের সবাই ইয়াবা আসক্ত ছিল বলেও জানান এই কর্মকর্তা। ভূমিকা ছিল মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। দীর্ঘ 2 মাসের নিষেধাজ্ঞা, তার উপর করোনার প্রভাব, দুয়ে মিলে দিশেহারা হয়ে পড়েছেন জেলেরা। তবে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। তাই তো কাঙ্ক্ষিত প্রহরের অপেক্ষায় আছেন চাঁদপুরের জেলেরা। এরই মধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করেছেন তারা। গেল বছরের চেয়ে এবছর ইলিশ উৎপাদন আরও বাড়বে এমন আশা সংশ্লিষ্টদের। খোকন কর্মকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জাটকা ইলিশ রক্ষায় প্রতি বছরই মার্চ এপ্রিল 2 মাস নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এবছরও তার ব্যতিক্রম ছিল না। তবে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শুক্রবার মধ্যরাতে। আর তাই অপেক্ষার প্রহর গুনছেন চাঁদপুরের সরকার নিবন্ধিত 51,000 জেলে। করোনায় ঋণগ্রস্ত জেলেরা নদীতে নামার অপেক্ষায় ব্যস্ত। ইলিশ ধরাকে কেন্দ্র করে জাল, নৌকা ও ট্রলারের ইঞ্জিন সহ অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করছেন তারা। প্রচুর কষ্ট হয়েছে, খায়া না খায় কিস্তি মিস্তি আমরা খুব কষ্ট ভোগ করছি। যদি অভিযান শেষ, আল্লাহ যদি বাঁচায় তারপর আমরা কাম করবো। যদি দেনামানা করে নামতেছি, যদি আল্লাহ কাম করে এই দেনামানা যদি আল্লাহ করতে পারি, যদি আল্লাহ দেয়। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, জেলেদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ায় এবার জাটকা রক্ষা কার্যক্রম শতভাগ সফল হয়েছে। জেলেদের মাঝে ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি এবং তারা হয়তোবা এই না নামার কারণে এখন ব্যাপক উৎপাদন ইনশাআল্লাহ এবার ইলিশ মাছে আমাদের আসার সম্ভাবনা আছে। অন্যান্য বছরের তুলনায় এবছর ইলিশ উৎপাদন আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমাদের সরকারের একটা বিরাট বড় সফলতা যে আগে এত পরিমাণ জাটকা এই নদীতে পাওয়া যেত না, যেটা আবার ইলিশের একটা সুদিন ফিরে আসছে। তো আমরা মনে করি যে ইলিশ উৎপাদনের বৃদ্ধির যে ধারাবাহিকতা বছরের পর বছর যে বৃদ্ধি পাচ্ছে সেটা অক্ষুণ্ণ থাকবে।
চাঁদপুর জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য মতে 2018-2019 অর্থ বছরে 5,33,000 মেট্রিক টন ইলিশ উৎপাদিত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের বহির্নগরে ইঞ্জিন বিকল হয়ে ডুবে গেছে একটি বাল্কহেড। এটির নাম এমভি পিঙ্কি। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকার সময় পানির তোড়ে এটি ডুবে যায়। বাল্কহেড থেকে 5 জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সংবাদের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মোট 8 দফার ভোট প্রক্রিয়া বৃহস্পতিবার শেষ হয়েছে। আগামী 2 মে প্রকাশিত হবে ভোটের চূড়ান্ত ফল। তবে এর আগেই বুথ ফেরত জরিপে তৃণমূলের জয়ের ইঙ্গিত দিয়েছে বিভিন্ন সংস্থা। অন্যদিকে আসামে বিজেপির ক্ষমতায় আসার আভাস পাওয়া গেছে। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। গেল 27 মার্চ রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির ফুলঝুরি, অভিযোগ পাল্টা অভিযোগ এবং বাকযুদ্ধের মধ্য দিয়ে শুরু হয় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট। বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষ হবার কিছুক্ষণ পর থেকে আসতে শুরু করে বুথ ফেরত জরিপ। এখন পর্যন্ত আনন্দবাজার পত্রিকা, পি-ম্যাক্স, CNN, নিউজ 18, NDTV, টাইমস নাও সি সহ দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোর সমীক্ষা অনুসারে তৃণমূলকে এগিয়ে থাকতে দেখা গেছে। তবে রিপাবলিক বুথ ফেরত সমীক্ষায় দেখা গেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। তাদের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী তৃণমূল 128-148টি আসন পাবে। অন্যদিকে 138-148টি আসন পেতে পারে বিজেপি। তবে শুধুমাত্র জন কি বাত এর সমীক্ষাতেই তৃণমূলের হারের ইঙ্গিত পাওয়া গেছে। অন্যদিকে আসামে বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষ হলে বুথ ফেরত জরিপে টানা দ্বিতীয়বার রাজ্যটিতে বিজেপি ক্ষমতায় আসতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এবারের ভোটে সিপিএম এজিপির সঙ্গে জোটবদ্ধভাবে আসামে বিজেপির বিরুদ্ধে ভোটের লড়াইয়ে ছিল কংগ্রেস। তবে বিজেপি ভোটে এগিয়ে থাকলেও কংগ্রেসের সঙ্গে ভোটের হারে পার্থক্য খুব বেশি হবে না বলেও জানিয়েছে জরিপকারীরা। নাহিদ জিহান, নিউজ 24। সংবাদ এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।